পুরান ঢাকার এক তেলচিটে ঘুপচি গলিটার ভেতর গাড়ি সারানোর দোকানটা আমার দুনিয়া। দিনের ৮-১০ ঘন্টা পোড়া মোবিল আর ডিজেলের গন্ধে আমার দম আটকে আসে। হাত দুটো কালিঝুলিতে এমনভাবে মিশে গেছে যে হাজারবার ঘষলেও মনে হয় চামড়ার ভেতর জেকে বসেছে এই ময়লা। মালিক আসলাম ভাই মুখের উপর টাকা ছুঁড়ে মারার সময় এমনভাবে তাকায় যেন আমি তার কেনা গুলাম। শালা, মাঝে মাঝে মনে হয় রেঞ্জটা ওর মাথায় ছুঁড়ে মেরে সব ছেড়ে ছুড়ে চলে যাই, কিন্তু কোথায় যাব? এই ঘুপচি ঘর, এই চিপাগলি, এর বাইরে আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার জগৎটা ৩০০ স্কোয়ার ফিটের একটা ভাড়া বাড়ি। দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো আসতে লজ্জা পায়, রাতে কাজ থেকে ফিরে যখন ভাঙা চৌকিটায় গা এলিয়ে দিই, শরীরটা ছেড়ে দেয় কিন্তু মাথাটা ছাড়ে না। বুকের ভেতরটা কেমন যেন জ্বলে। এই জ্বালাটা অভাবের না, একাকিত্বের না, এই জ্বালাটা অন্য কিছুর। গলির মোড় ঘুরলেই যে ৩ তলা পুরনো বাড়িটা দাঁড়িয়ে আছে, ওই বাড়িটাই আমার এই জ্বালার কারণ। মস্ত বড় লোহার ফটক, উঁচু দেয়াল, যেন আস্ত একটা কিল্লা। ওই বাড়ির ছাদে সে আসে প্রতিদিন না, মাঝে মাঝে। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে, ঠিক সেই সময়টাতে আমি আমার চিলেকোঠার ছাদের এক কোনায় বসে সস্তা ব্র্যান্ডের সিগারেটে টান দিই আর তাকিয়ে থাকি। ওকে দেখাটা একটা নেশার মতো, হারাম নেশা। আমি জানি এই নেশা আমাকে শেষ করে দেবে। ওর নামটাও আমি জানি না, জানার কথাও না। আমি হলাম এই গলির নিরিকুত্তা, আর ও হলো ওই রাজপ্রাসাদের রাজকন্যা। আমার মতো শার্টে 4টে সেলাই আর ছেঁড়া স্যান্ডেল পরা ছেলের দিকে ও কোনোদিন ফিরেও তাকাবে না। তবু আমি তাকাই। ওর লম্বা চুলগুলো যখন বাতাসে ওড়ে, আমার বুকের ভেতরটা ধরফর করে ওঠে। সাদা সালোয়ার কামিজ পরা ওই অবয়বটা যখন ছাদের রেলিং ধরে দাঁড়ায়, তখন মনে হয় আমার বিবর্ণ নোংরা দুনিয়ায় কেউ যেন এক টুকরো চাঁদ রেখে গেছে। নিজেকে বোঝাই, আরমান ভালো হ, এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, কিন্তু পারি না। প্রতিটা রাতে ঘুমাতে যাওয়ার আগে ওই মুখটা আমার চোখের সামনে ভাসে। একটা ঘোর, একটা আবেশ, আর তার সাথে মিশে থাকে তীব্র একটা অপরাধবোধ। আমি এমন একজনকে নিয়ে ভাবছি যাকে নিয়ে ভাবার কোনো অধিকার আমার নেই। এই ভাবনাতেই একটা গুনাহ। তবু এই গুনাহটা আমি প্রতিদিন করি। আমার এই পোড়া জীবনে ওই একটা মুখই তো আছে যা দেখলে মনে হয় বেঁচে থাকাটা পুরোপুরি অর্থহীন না। বাইরে থেকে দেখলে আমাদের বাড়িটা একটা স্বপ্নের মতো। পুরান ঢাকার বুকে পুরনো দিনের স্থাপত্যের এক দারুণ নিদর্শন। বিশাল উঠোন, শ্বেতপাথরের মেঝে, দেয়ালে দামি শিল্পকর্ম। বাবা এলাকার নামকরা ব্যবসায়ী, আর কিছুটা রাজনীতির সাথেও যুক্ত। টাকার অভাব নেই, সম্মানেরও অভাব নেই, শুধু যার অভাব সেটা হলো মুক্তি। এই বাড়িটা আমার কাছে একটা সোনার খাঁচার চেয়ে বেশি কিছু নয়। আমার ঘরের জানালাটায় মোটা লোহার গ্রিল দেওয়া। বাবা বলেন নিরাপত্তার জন্য, আমার মনে হয় আমাকে আটকে রাখার জন্য। এই গ্রিলটার ফাঁক দিয়ে যতটুকু আকাশ দেখা যায় সেটাই আমার সঙ্গী। আমার কোনো বন্ধু নেই, থাকার অনুমতিও নেই। কলেজ যাই ড্রাইভার দিয়ে, ফিরি সেই ড্রাইভারের সাথেই। আমার পৃথিবীটা বইয়ের পাতায় সীমাবদ্ধ। শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথের নায়িকাদের দুঃখে আমার চোখে জল আসে, কারণ তাদের কষ্টের মধ্যে আমি নিজের ছায়া খুঁজে পাই। আমার বড় ভাই নাসের ভাই বাবার কড়া অনুশাসনে গড়া এক প্রতিচ্ছবি। তার তীক্ষ্ণ চোখ সবসময় আমার উপর। কি পড়ছি, কার সাথে কথা বলছি, এমনকি নিজের ঘরে বসে কি করছি, সব তার নখদর্পণে। তার শাসন ভরা চাহনি দেখলেই আমার দম আটকে আসে। মনে হয় আমি এই বাড়ির সবচেয়ে দামি শোপিস, যাকে বাইরের ধুলোবালি থেকে বাঁচিয়ে রাখাটাই পরিবারের প্রধান দায়িত্ব। কিন্তু মন তো খাঁচার পাখি না, সে উড়তে চায়। মাঝে মাঝে বিকেলে যখন দমটা খুব বেশি বন্ধ হয়ে আসে, আমি ছাদে চলে যাই। এখান থেকে পুরো এলাকাটা দেখা যায়। চিপা গলি, মানুষের কোলাহল, পাশের বাড়ির ছাদগুলোতে কাপড় শুকানোর দৃশ্য, এই সাধারণ জিনিসগুলো দেখতেও আমার ভালো লাগে। আমার ছাদ আর পাশের বস্তির মতো বাড়িগুলোর ছাদের মধ্যে কত তফাৎ। ওপাশের ছাদগুলোতে জীবন আছে, হইচই আছে, আর আমার ছাদটা একদম নিস্তব্ধ, যেন এক একাকিত্বের স্মৃতিস্তম্ভ। কয়েকদিন ধরে আমি একটা জিনিস খেয়াল করছি। ওপাশের একটা ভাঙাচোড়া বাড়ির চিলেকোঠার ছাদে একটা ছেলে এসে বসে ঠিক সন্ধ্যার আগে। ছেলেটার চেহারা অন্ধকারেও কেমন যেন ধারালো মনে হয়। উস্কো খুস্কো চুল, পরনে ময়লার শার্ট, হাতে সবসময় একটা সিগারেট থাকে। সে আমার দিকে সরাসরি তাকায় না, কিন্তু আমি বুঝতে পারি তার দৃষ্টি আমার দিকেই। প্রথমে ভয় লাগতো, অস্বস্তি হতো, এখন আর হয় না। কেন হয় না আমি জানি না, বরং তার ওই নিঃশব্দ উপস্থিতিটা আমার দম বন্ধ করা জীবনে একটা অদ্ভুত কৌতূহল তৈরি করেছে। কি ছেলে, কেন এইভাবে তাকিয়ে থাকে? তার চোখের ভাষায় কি আমার মতোই কোনো একাকিত্বের ছায়া আছে? আজ আকাশটা মেঘলা ছিল, সারাদিন টিপটিপ করে বৃষ্টি হয়েছে। বিকেলে বৃষ্টি থামতেই ভেজা মাটির সোদা গন্ধে মনটা কেমন যেন উদাস হয়ে গেল। ঘরের ভেতর আর এক মুহূর্ত থাকতে পারলাম না। মাগরিবের আজান দিচ্ছে।
এই সময়টাতে ছাদে অদ্ভুত একটা প্রশান্তি নেমে আসে। আমি পা টিপে টিপে ছাদে চলে এলাম। ভেজা বাতাসে আমার চুল উঠছিল। রেলিং ধরে দাঁড়িয়ে নিচের ব্যস্ত গলিটার দিকে তাকালাম। হঠাৎ করেই চোখ চলে গেল ওপাশের ছাদে। সে বসেছিল চিলেকোঠার দরজার পাশে, দেয়ালে হেলান দিয়ে। তার হাতে আজও সিগারেট। আজ হয়তো আজানের সম্মানে টানছিল না, শুধু ধরে রেখেছিল। ধোঁয়ার হালকা একটা রেখা তার আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে মিলিয়ে যাচ্ছিল। কেন জানি না আজ তাকে অন্যরকম লাগছিল। অন্য দিনের মতো আড়ষ্টতা ছিল না তার দৃষ্টিতে। সরাসরি আমার দিকেই তাকিয়েছিল। সেই চাহনিতে কোনো নোংরামি ছিল না, ছিল এক অদ্ভুত তীব্রতা, যেন শত শত প্রশ্ন, অভিমান আর তীব্র কোনো আকাঙ্ক্ষা মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। অজানা এক ভয় বা উত্তেজনায় আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। চোখ ফিরিয়ে নেওয়া উচিত, আমি জানি, কিন্তু পারলাম না। যেন তার চোখ দুটো আমাকে আটকে ফেলেছে। আমরা কেউ কোনো কথা বললাম না, বলার কোনো উপায়ও ছিল না। শুধু দুটো ভিন্ন পৃথিবীর, দুটো মানুষ দূর থেকে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো এই ছেলেটা আমাকে চেনে। আমার ভেতরের শূন্যতাকে সে দেখতে পাচ্ছে। আমার সোনার খাঁচার আড়ালের বন্দি পাখিটাকে সে অনুভব করতে পারছে। আমার পরনে সাদা ওড়নাটা অবাধ্য বাতাসে কাঁধ থেকে খসে পড়ল। আমি সেটা ধরতে যাওয়ার আগেই ওটা উড়ে গিয়ে ছাদের কিনারায় আটকে গেল। আমি অসহায়ভাবে সেদিকে তাকালাম। কি করব বুঝতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে দেখলাম ছেলেটা সিগারেটটা পায়ের নিচে ফেলে পিষে দিল। সে উঠে দাঁড়ালো। তার চোখে এক পলকের জন্য যে দৃঢ়তাটা আমি দেখেছিলাম, তা আমার নিঃশ্বাসকে কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল সে বুঝি এই দুটো ছাদের মাঝের দূরত্বটা এক লাফেই পার হয়ে আসবে। আমার ভেতরটা ভয়ে আর অনবেক্ষেয় উত্তেজনায় কাঁপছিল। ছেলেটা এক পা এগোতেই পেছন থেকে একটা ভারী শীতল কণ্ঠ ভেসে এলো, যা আমার রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। লাইলা, এখানে কি করছিস তুই? আমি চমকে পেছন ফিরলাম। নাসের ভাই। তার চোখ দুটো রাগে জ্বলছে। সে একবার আমার আতঙ্কিত মুখটার দিকে তাকালো, তারপর তার দৃষ্টি আমার চোখ অনুসরণ করে চলে গেল ওই পাশের ছাদে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। তার চোয়াল শক্ত হয়ে গেল। আরমানের চোখে মুখে বিস্ময় আর ভয় একসাথে খেলা করছিল। সে বুঝতে পেরেছিল যে সে ধরা পড়ে গেছে। নাসের ভাই আমার হাতটা হিংস্রভাবে খামচে ধরে বললেন, তোর এত সাহস? ওই ছোট লোকের বাচ্চার দিকে তাকিয়ে কি করছিলি? তার কথার তীরটা আরমানের বুকে গিয়ে বিঁধল কিনা জানি না, কিন্তু আমার পৃথিবীটা সেই মুহূর্তে দুলে উঠেছে। ছোট লোকের বাচ্চা কথাটা বাতাস ভেদ করে আমার কানে আসেনি, আমার বুকের মাঝখানে এসে বিঁধেছে। ধারালো ছুরির মতো না, ভোঁতা মরিচা ধরা একটা কিছুর মতো, যা কাটার চেয়ে থেতলে দেয় বেশি। আমি দাঁড়িয়েই ছিলাম, এক পাও নড়তে পারছিলাম না। ছাদের কিনারা থেকে কয়েক হাত দূরে দুটো পৃথিবীর মাঝখানে শূন্যতায় আমার চোখ দুটো আটকে ছিল। দেখলাম লোকটা, ওর ভাই, কিভাবে ওর নরম হাতটা প্রায় মুচড়ে ধরে ওকে টেনে নিয়ে যাচ্ছে। মেয়েটার ফ্যাকাশে আতঙ্কিত মুখটা একবারের জন্য আমার দিকে ঘুরেছিল। সেই চোখে ভয় ছিল, লজ্জা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল একরাশ অসহায়ত্ব, যে অসহায়ত্ব আমি খুব ভালো করে চিনি। আমার শরীরের সব রক্ত যেন মাথায় উঠে গিয়েছিল। মনে হচ্ছিল চিৎকার করে বলি, হাত ছাড়োর। মনে হচ্ছিল দুটো ছাদের এই সামান্য দূরত্বটা লাফ দিয়ে পার হয়ে যায় আর লোকটার ঘাটটা মটকে দেই। কিন্তু আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। আমি কে? আমি আরমান, এক গাড়ি সারানোর দোকানের মিস্ত্রি, যার শার্টে 4টে সেলাই আর ভবিষ্যৎ বলতে পোড়া মোবিলের গন্ধ। আমার মতো একটা রাস্তার কিটের চিৎকারে কিচ্ছু যায় আসে না ওই রাজপ্রাসাদের মালিকদের। আমার ক্রোধটা ভেতরেই জ্বলতে থাকলো, গলতে থাকা লোহার মতো, অসহনীয়, কিন্তু প্রকাশের কোনো পথ নেই। ওরা দৃষ্টির আড়াল হয়ে যাবার পরেও আমি সেদিকে তাকিয়েছিলাম। মাগরিবের আজানের শেষ সুরটুকু মিলিয়ে যেতেই চারপাশটা কেমন থমথমে হয়ে গেল। শুধু আমার বুকের ভেতরে একটা ঝড় চলছিল, তীব্র অপমান বোধ, ঘৃণা আর নিজেকে ছিঁড়ে ফেলার মতো এক অক্ষম আক্রোশ। আমি তার জন্য কেউ না, জানি, ওর নাম পর্যন্ত জানি না। তবু আমার চোখের সামনে ওকে ওভাবে টেনে নিয়ে যাওয়াটা, আমাকে উদ্দেশ্য করে বলা ওই কথাটা, মনে হচ্ছিল আমার সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে গোপন কোনো জায়গায় কেউ আঘাত করেছে। ছাদের কোনায় পড়ে থাকা একটা ভাঙা ইটের টুকরো আমি সর্বশক্তি দিয়ে লাথি মারলাম। পায়ের পাতায় তীব্র ব্যথা হলেও ভেতরের জ্বালাটা এক বিন্দুও কমল না। শুধু একটা জিনিস বুঝতে পারলাম, আজ রাতে আমার ঘুম আসবে না। আমার পোড়া চোখ দুটো শুধু ওই আতঙ্কিত মুখটাই দেখতে পাবে। ছাদ থেকে নিজের ঘুপচি ঘরে নামার সিঁড়িটা আজ আগের চেয়ে অন্ধকার লাগছিল। ঘরে ফিরে আলোটা জ্বালালাম না। অন্ধকারের মধ্যেই ভাঙা চৌকিটায় শরীরটা এলিয়ে দিলাম, কিন্তু শান্তি পেলাম না। চোখ বন্ধ করলেই নাসের ভাইয়া সেই ঘৃণাভরা মুখ আর
ছোট লোকের বাচ্চা কথাটা কানের ভেতর বাজতে থাকছিল। আসলাম ভাই যখন মাসের শেষে টাকা দেওয়ার সময় অবজ্ঞা দৃষ্টিতে তাকায় তখন রাগ হয়, কিন্তু গায়ে লাগে না, কারণ তার দুনিয়াটাও আমার মতোই, নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু আজ যে অপমানটা পেলাম সেটা অন্য জাতের। এটা আমার অস্তিত্বকে, আমার শ্রেণীটাকে উদ্দেশ্য করে ছোড়া একটা পাথর। আমার ছেঁড়া শার্ট, আমার কালিচুলি মাখা হাত, আমার এই ভাঙাচোরা ঘর, সব কিছু যেন আজ আমাকে বিদ্রুপ করছিল। বারবার মনে হচ্ছিল, কেন আমি এত গরিব, কেন আমার ক্ষমতা নেই। এই ভাবনাগুলো সাপের মতো মাথায় পাক খাচ্ছিল। আমি উঠে বসলাম, ঘরের কোনায় রাখা টুল বক্সটা খুলে সবচেয়ে ভারী রেঞ্জটা হাতে নিলাম। ওটা ঠান্ডা কঠিন স্পর্শটা আমার রাগটাকে কিছুটা শান্ত করলো। এই লোকাগুলোই আমার সঙ্গী, এদের সাথে কথা বলা যায় না, কিন্তু এদের উপর রাগ দেখানো যায়। ওদিকে লায়লার দুনিয়া নরকে পরিণত হয়েছিল। নাসের ভাই তাকে প্রায় টানতে টানতে ছাদ থেকে নামিয়ে এনেছিলেন। তার ঘর পর্যন্ত কোনো কথা বলেননি, শুধু ঘরের দরজায় এসে এমনভাবে ধাক্কা দিয়েছিলেন যে লায়লা প্রায় পড়েই যাচ্ছিল। আর কোনোদিন যদি তোকে ওদিকে দেখি তাহলে তোর পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো, মনে থাকে যেন। হিসহিস করে কথাগুলো বলে নাসের ভাই বাইরে থেকে দরজাটা আটকে দিয়েছিলেন। লায়লা দরজার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতটা টনটন করছিল, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল বুকের ভেতর। অপমানের ভয়ে শরীর কাঁপছিল। সে কি কোনো অন্যায় করেছে? কারো দিকে তাকানো কি এত বড় অপরাধ? তার ভাই তাকে চোরের মতো নিজের ঘরে বন্দি করে রাখল। জানালার গ্রিল ধরে সে বাইরে তাকালো। অন্ধকার আকাশ, রাস্তায় টিমটিম করে জ্বলা বাতি, সব কিছুই অর্থহীন লাগছিল। কিন্তু ভয়ের আড়ালে অন্য একটা অনুভূতিও জন্ম নিচ্ছিল, একটা জেদ। আর তার সাথে মিশেছিল সেই ছেলেটার জন্য অদ্ভুত এক মায়া। তার চোখের সামনে বারবার ভাসছিল আরমানের সেই জমে যাওয়া দৃষ্টি। অপমানিত, আহত, কিন্তু পরাজিত নয়। নাসের ভাইয়ের বলা কথাটা তার কানেও বাজছিল, ছোট লোকের বাচ্চা। কথাটা যতবার মনে পড়ছিল ততবারই তার মন ছেলেটার জন্য আর্দ্র হয়ে উঠছিল, আর নিজের ভাইয়ের জন্য জন্ম নিচ্ছিল তীব্র ঘৃণা। তার মনে হচ্ছিল এই চার দেয়ালের ভেতর তার দম আটকে আসছে। এই প্রথম তার মনে হলো এই সোনার খাঁচাটা তাকে ভাঙতেই হবে, যেভাবেই হোক। পরের দিন সকালে আরমানের জন্য অপেক্ষা করছিল আরও বড় এক ধাক্কা। সে যখন গ্যারেজে পৌঁছালো, আসলাম ভাই তাকে দেখে কেমন এড়িয়ে যাচ্ছে, কোনো কাজ দিচ্ছে না, কথাও বলছে না। দুপুরের দিকে আরমান তো আর থাকতে না পেরে জিজ্ঞেস করলো, আসলাম ভাই কোনো কাজ দিবেন না? আসলাম ভাই কিছুক্ষণ ইতস্তত করে বলল, আরমান তুই আজ থেকে আর কাজে আসিস না। আরমানের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে হতভম্ব হয়ে বলল, মানে কেন? আমি কি কোনো ভুল করছি? ভুল তুই করস নাই, তুই করস পাপ। বড় লোকের দিকে চোখ তুলে তাকাইতে গেছিস কেন? ওই তিনতলা বাড়ির মালিক কাল রাইতে আমার ডাইক্কা নিছিল, কইছে তোরে যদি আমি 1 ঘন্টার মধ্যে বিদায় না করি তাইলে আমার এই দোকান উঠায় দিব। আরমান সবটা বুঝতে পারল। তাহলে লোকটার ক্ষমতা এত! শুধু তার বোনকে অপমান করেই সে থামেনি, তার ভাতের থালাতেও লাথি বেড়েছে। আরমানের চোখ দুটো জ্বলে উঠল। সে আসলাম ভাইকে কিছু বলতে পারল না, কারণ সে জানে এই লোকটা অসহায়। সে শুধু গ্যারেজ থেকে বেরিয়ে এলো। পুরান ঢাকার ভিড়ে ব্যস্ত রাস্তায় তার নিজেকে ভীষণ একা আর নিঃস্ব মনে হচ্ছিল। চাকরিটা তার কাছে শুধু টাকা ছিল না, ছিল তার পরিচয়ের একমাত্র সম্বল। সেটাও আজ কেড়ে নেওয়া হলো। কেন? কারণ সে এমন একজনের দিকে তাকানোর সাহস করেছিল যার দিকে তাকানোর অনুমতি তার নেই। রাগে অপমানে তার শিরাগুলো দপদপ করছিল। সে ঠিক করলো এটার একটা বিহিত সে করবে, কিন্তু কিভাবে? তার তো কোনো ক্ষমতাই নেই। ভাবতে ভাবতে সে নিজের অজান্তেই ওই তিনতলা বাড়িটার সামনের গলিতে এসে দাঁড়ালো। মস্ত বড় লোহার গেটটে বন্ধ, যেন তাকে ব্যঙ্গ করছে। ভেতরে লায়লা আছে। সে কি জানে তার জন্য আরমানের জীবনটা এক মুহূর্তে তছনছ হয়ে গেছে? হয়তো জানে না, অথবা জানলেও তার কিছুই করার নেই। আরমান বুঝতে পারল সে একটা অদৃশ্য দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে, যা ভাঙা তার পক্ষে অসম্ভব। বস্তির কুত্তা বস্তিতেই থাকবে, সাহস আর পাবে না। নাসের ভাইয়ের সন্তুষ্টি ভরা কণ্ঠস্বরটা ফোনের অপর প্রান্ত থেকে নয়, আমার মাথার ভেতরেই যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। দেয়ালের সাথে হেলান দিয়ে আমি মেঝেতে বসে পড়লাম। আমার শরীর থেকে সব শক্তি যেন কেউ শুষে নিয়েছে। চোখের জল শুকিয়ে গিয়েছিল, তার জায়গায় জন্ম নিচ্ছিল এক হিমশীতল ভয়ঙ্কর ক্রোধ। তীব্র অপরাধবোধ আমার ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার জন্য, শুধু আমার কয়েক মুহূর্তের অসহায় দৃষ্টি বিনিময়ের জন্য একটা মানুষের জীবন থেকে তার রুটি রুজির শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হলো। এই যে দামি শাড়ি, সোনার গয়না, নরম বিছানা, এই সব কিছু আমার কাছে অসহ্য মনে হতে লাগলো। এগুলো আমার অলংকার নয়, আমার শিকল। এই ঘরটা আমার আশ্রয় নয়, আমার কারাগার। আর আমার ভাই আমার রক্ষক নয়, সে আমার জেলার।
যে মুহূর্তে সে ওই নিরীহ ছেলেটাকে বস্তির কুত্তা বলে সম্বোধন করেছিল, সেই মুহূর্তে আমার চোখে তার সম্মানটা ধুলোয় মিশে গিয়েছিল। বাবার ক্ষমতা, বংশের গৌরব, এই সব কিছুর আড়ালে যে কতটা কদর্য, কতটা নিষ্ঠুর একটা রূপ লুকিয়ে আছে তা আমি আজ প্রথম দেখলাম। আরমানের সেই অপমানিত স্থির চোখ দুটো আমার চোখের সামনে ভাসছিল। সেই দৃষ্টিতে পরাজয় ছিল না, ছিল এক জমাট বাঁধা আগুন। আমার ভেতরের ভয়টা কখন যেন জেদে রূপান্তরিত হয়ে গেল। না, আমি আর এভাবে হেরে যাব না। এই চার দেয়ালের ভেতর বন্দি থেকে অন্যের জীবন ধ্বংস হতে দেব না। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। নাসের ভাই যা করেছে তা অন্যায়, আর এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি হয়তো আমার নেই, কিন্তু এই অন্যায়ের কারণে যে ক্ষতিটা হয়েছে তা পূরণ করার চেষ্টা তো আমি করতেই পারি। একটা মরিয়া বেপরোয়ার সিদ্ধান্ত আমার ভেতর দানা বাঁধতে শুরু করলো। যা হবে হোক, এই দমবন্ধ করা জীবন দিয়ে কি হবে যদি আমি নিজের বিবেকের কাছেই মরে পড়ে থাকি। রাস্তায় রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আরমানের কোনো হুঁশ ছিল না। পেটের ভেতর ক্ষুধার আগুন জ্বলছিল, কিন্তু তার চেয়েও তীব্র ছিল অপমানের জ্বালা। মাথার ভেতর সব এলোমেলো হয়ে যাচ্ছিল। একবার মনে হচ্ছিল সব কিছু ছেড়ে শহর থেকে অনেক দূরে চলে যায়। পরক্ষণেই মনে হচ্ছিল ওই তিনতলা বাড়ির গেটে গিয়ে চিৎকার করে সব ক্ষোভ উগরে দিয়ে আসে। কিন্তু সে জানতো এর কোনোটাই সম্ভব না। তার মতো ভেসে আসা মানুষের চিৎকার শোনার মতো কানই শহরের নেই। সন্ধ্যা নামার মুখে সে ক্লান্ত পায়ে নিজের ভাঙাচোরা ঘরটাতে ফিরে এলো। যে ঘরটা আগে তার কাছে আশ্রয় মনে হতো, সেটাই আজ তাকে গিলে খেতে আসছিল। এই অন্ধকার, এই স্যাঁতস্যাঁতে দেয়াল, এই দারিদ্র্য, সব কিছুই যেন তার অক্ষমতা নিয়ে বিদ্রোপ করছিল। টুল বক্সটা এক কোণায় পড়ে আছে, তার রেঞ্জ স্প্যানারগুলো যেন তাকে দেখে হাসছে। কি হবে এগুলো দিয়ে? যার সম্মান নেই, যার রুজি নেই, তার আবার কিসের হাতিয়ার? রাগে হতাশায় সে ঘরের দেয়ালে সজোরে এক ঘুষি মারল। চামড়া ছিলে গিয়ে রক্ত বেরিয়ে এলো, কিন্তু শারীরিক যন্ত্রণা তার ভেতরের আগুনকে নেভাতে পারল না। বুকের ভেতর একটা কথাই বাজছিল, এর শেষ দেখে ছাড়ব। কিভাবে তা সে জানে না, কিন্তু এই অপমান সে ভুলবে না। এই পোড়া চোখ শুধু সেই রাজকন্যার স্বপ্ন দেখবে না, তার ভাইয়ের অহংকারকেও পুড়িয়ে ছাই করে দেওয়ার স্বপ্ন দেখবে। ওদিকে লায়লা তার ঘরের ভেতর ছটফট করছিল। তার মাথায় তখন একটাই চিন্তা, কিভাবে সেই ছেলেটার কাছে পৌঁছানো যায়। সরাসরি যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু একটা পথ খোলা ছিল, যদিও সেটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাড়ির পুরনো কাজের লোক জমিলা খালা, সে লায়লাকে ছোট থেকে দেখছে। তার প্রতি জমিলা খালার এক ধরনের দুর্বলতা আছে। রাতে যখন জমিলা খালা তার ঘরে রাতের খাবার দিতে এলো, লায়লা দরজাটা ভেতর থেকে আটকে দিল। জমিলা খালা অবাক হয়ে বলল, আম্মা জান, দরজা লাগাইলেন কেন? লায়লার গলা কাঁপছিল। সে কাঁপা কাঁপা হাতে তার কানের সোনার দুলজোড়া খুলে দিল। দুল দুটো জমিলা খালার হাতে দিয়ে প্রায় ফিসফিস করে বলল, খালা, আমার একটা উপকার করতে হবে, না করতে পারবে না। জমিলা খালার চোখ দুটো ভয় আর লোভে গোল গোল হয়ে গেল। এত দামি জিনিস? সে ঢোক গিলে বলল, কি করতে হবে আমরা জান? বড় সাহেব জানলে আমার গর্দান নিব। লায়লা মরিয়া হয়ে বলল, কেউ কিছু জানবে না, তোমাকে শুধু একটা কাজ করতে হবে। পাশের গলির মোড়ে যে গাড়ি সারানোর দোকানটা আছে, ওখান থেকে কাল একটা ছেলেকে তাড়িয়ে দিয়েছে, তোমাকে শুধু তাকে খুঁজে বের করতে হবে। জমিলা খালার মুখটা ভয়ে সাদা হয়ে গিয়েছিল। ওই মেকানিকের পোলারে আমি কই পামু, আর তারে খুঁজে কি হইব? আমি জানি না সে কোথায় থাকে, কিন্তু ওই দোকানের আশেপাশেই হয়তো পাওয়া যাবে। লায়লার কণ্ঠে ছিল ডেসপারেশন আর আকুতি। সে একটা ছোট কাগজ আর একটা কলম নিল। তার হাত কাঁপছিল, তবু সে দ্রুত কয়েক লাইন লিখল, আমার জন্য আপনার যে ক্ষতি হয়েছে তার জন্য আমি লজ্জিত। এই সামান্য জিনিসটা আপনি রাখুন। জানি এটা আপনার অপমানের কোনো ক্ষতিপূরণ নয়, কিন্তু এছাড়া আমার আর কিছু করার ছিল না। পারলে আমাকে ক্ষমা করবেন। চিঠিতে সে নিজের নাম লিখল না, শুধু একটা দীর্ঘ শ্বাস লুকিয়ে রাখলো অক্ষরের ভাঁজে। সেই চিঠিটা ভাঁজ করে কানের দুলের সাথে জমিলা খালার হাতে গুজে দিল। এই দুটো জিনিস তাকে দিয়ে আসবে, আর কিচ্ছু বলতে হবে না। কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি তোমার কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছিলে। দোহাই লাগে খালা, কাজটা করে দাও, না হলে আমি মরে যাব। লায়লার অশ্রুসিক্ত ডেসপারেট মুখটা দেখে জমিলা খালার মনটা হয়তো একটু গলেছিল, অথবা হয়তো সোনার দুলের লোভটা তার ভয়কে ছাপিয়ে গিয়েছিল। সে মাথা নেড়ে সম্মতি জানিয়ে কোনো মতো জিনিস দুটো তার শাড়ির আঁচলে লুকিয়ে ফেলল। তার বুকটা ধুকপুক করছিল। সে ভালো করেই জানে ধরা পড়লে তার কি হবে, কিন্তু ছোট আম্মাজানের এই অবস্থা সে আগে কখনো দেখেনি। পরদিন খুব সকালে জমিলা খালা বাজারের থলি হাতে বেরিয়ে পড়ল। তার আসল উদ্দেশ্য বাজার করার নয়। সে ভয়ে ভয়ে ওই গাড়ি সারানোর দোকানের দিকে এগোলো। দোকানটা বন্ধ। আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করতেই একজন লোক আরমানের ভাঙাচুরা বাড়িটা দেখিয়ে দিল। প্রতিটা পদক্ষেপে জমিলা খালার মনে হচ্ছিল নাসের সাহেবের কোনো লোক হয়তো তাকে দেখছে। সে দ্রুত পায়ে আরমানের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা সামান্য ভেজানো ছিল। সে সাহস করে হালকা ধাক্কা দিল। আরমান সারা রাত প্রায় জেগেই থাকতো।
ভোরের দিকে চোখটা একটু লেগে এসছিল। দরজায় মৃদু ধাক্কার শব্দে সে ঘুম থেকে উঠে বসলো। সে বিরক্ত হয়ে ধর্মড়িয়ে উঠে বসলো। এত সকালে আবার কে এলো? বাড়িওয়ালা ভাড়ার জন্য তাগাদা দিতে এসেছে নাকি? সে দরজা খুলতেই একজন মাঝবয়স্ক মহিলাকে দেখে অবাক হলো। মহিলার পরন সাধারণ শাড়ি, চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আরমান তাকে চিনতে পারল না। রুক্ষ গলায় জিজ্ঞেস করলো, কে আপনি? কি চান? জমিলা খালা তাকে দেখে আরও বেশি ভয় পেয়ে গেল। ছেলেটার চোখ দুটো লাল, মুখটা শক্ত। সে কোনো মতে কাঁপা কাঁপা হাতে তার আঁচল থেকে ভাঁজ করা কাগজটা আর সোনার দুলটা বের করলো। কিছু বলার মতো সাহস বা সময় তার ছিল না। সে শুধু জিনিস দুটো আরমানের বাড়িয়ে দেওয়া হাতের তালুতে রেখে প্রায় দৌড়ে বলল, আপা পাঠাইছে। এই দুটো শব্দ বলেই সে আরেক মুহূর্ত দাঁড়ালো না। গলির বাঁকে প্রায় ছুটে পালিয়ে গেল, যেন কোনো প্রেতাত্মা তাকে তাড়া করছে। আরমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার রুক্ষ কালিমা মখা হাতের তালুতে জলজল করছে একজোড়া দামি সোনার দুল, যা তার এই ঘরের সমস্ত আসবাবপত্রের দামের চেয়েও বেশি। আর তার সাথে একটা ছোট্ট ভাঁজ করা চিরকুট। আপা পাঠাইছে, এই দুটো শব্দ তার মগজে হাতুড়ের মতো আঘাত করল। কোন আপা? তার দিমাগ একটাই উত্তর দিতে পারছিল, কিন্তু মন সেটা বিশ্বাস করতে চাইছিল না। এটা কি কোনো নতুন খেলা, কোনো ফাঁদ, নাকি তার পোড়া কপালের সাথে করা সবচেয়ে নিষ্ঠুর রসিকতা? সে লম্বা নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে তার মুঠোটা বন্ধ করল। সোনার কঠিন ঠান্ডা স্পর্শটা তার তালুতে এক অদ্ভুত শিহরণ জাগালো। আমার কালি মাখা ফাটা ফাটা হাতের তালুর ওপর রাখা সোনার দুল দুটো যেন আগুনের মতো জ্বলছিল। তার সোনালি আভা আমার ভাঙা ঘরের অন্ধকারকে বিদ্রুপ করছিল। এটা দান নাকি অপমান? আমার চাকরি হারানোর ক্ষতিপূরণ নাকি আমার সম্মানের দাম? মাথার ভেতর হাজারটা প্রশ্ন কিলবিল করছিল। মুঠিটা এত জোরে বন্ধ করেছিলাম যে ধারালো প্রান্তগুলো আমার চামড়ায় বসে গিয়েছিল। দরজাটা আবার লাগিয়ে দিয়ে আমি চৌকির ওপর বসলাম। রাগে অপমানে আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তাহলে সে এটাই ভেবেছে দুটো সোনার দুল ছুঁড়ে মারলেই আমার সব অপমান ধুয়ে যাবে? তার ভাইয়ের বলা ছোট লোকের বাচ্চা কথাটা কি এতই সস্তা? মনে হচ্ছিল দুল দুটো ছুঁড়ে ফেলে দিই জানালার বাইরে নর্দমায়, কিন্তু পারছিলাম না, কারণ দুলগুলোর সাথে একটা ছোট কাগজও ছিল। কাঁপা কাঁপা হাতে আমি ভাঁজ করা চিরকুটটা খুললাম। মুক্তোর মতো গোটা গোটা অক্ষরে লেখা, যেন লেখিকার মতোই পবিত্র, কোমল। আমার জন্য আপনার যে ক্ষতি হয়েছে তার জন্য আমি লজ্জিত। এই সামান্য জিনিসটা আপনি রাখুন। জানি এটা আপনার অপমানের কোনো ক্ষতিপূরণ নয়, কিন্তু এছাড়া আমার আর কিছু করার ছিল না। পারলে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন। এই একটা কথায় এসে আমার সমস্ত রাগ, সমস্ত ক্ষোভ কেমন যেন থমকে গেল। লেখার মধ্যে যে অসহায়ত্ব, যে অপরাধবোধ মিশেছিল, সেটা আমি অনুভব করতে পারছিলাম। সে আমাকে অপমান করতে চায়নি, সে আসলে প্রায়শ্চিত্ত করতে চেয়েছে। নিজের ভুলের নয়, নিজের ভাইয়ের উদ্ধত্যের, নিজের শ্রেণীর নির্মমতার। এই প্রথম আমার মনে হলো ওই সোনার খাঁচার পাখিটাও সুখী নয়, সেও ছটফট করছে ঠিক আমারই মতো। আমি আর দুলগুলোর দিকে তাকাতে পারছিলাম না। ওগুলো যেন তার চোখের জলের মতোই ভারী। এগুলো আমার কাছে এখন আর শুধু সোনা নয়, এগুলো একটা অসহায় মেয়ের আরতি, একটা নিষিদ্ধ সংযোগের প্রথম সূত্র। কিন্তু এই সংযোগ কি আমি রাখতে পারি? এই ভিক্ষা কি আমি গ্রহণ করতে পারি? না। আমার খিদে আছে, আমার অভাব আছে, কিন্তু আমার আত্মসম্মানটুকু এখনো মরে যায়নি। এই দুল আমি ফেরত দেব, যেভাবে হোক ফেরত দেব। জমিলা খালা ফিরে আসার পর থেকে লায়লার সময় যেন আর কাটছিল না। ঘরের ভেতর সে পায়চেরা করছিল অভিকল খাঁচায় বন্দি বাঘিনীর মতো। প্রতি মুহূর্তে তার মনে হচ্ছিল, এই বুঝি নাসির ভাই সব জেনে ফেলল, এই বুঝি জমিলা খালাকে জেরা করা শুরু করলো। সে কি জিনিস দুটো ঠিক মতো দিয়ে আসতে পেরেছে? ছেলেটা কি নিয়েছে, নাকি মুখের উপর ছুঁড়ে মেরেছে? বিকেলের দিকে মা তার ঘরে এলেন। তার মুখে একটা অস্বাভাবিক ঔজ্জ্বল্য, যা লায়লার বুকে কাঁটার মতো বিঁধল। মা এসে তার চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, লায়লা, একটা ভালো খবর আছে। লায়লার বুকটা ধক করে উঠল। সে মায়ের মুখের দিকে তাকালো। তার মা বলতে থাকলেন, তোর বাবার ব্যবসার একজন বড় অংশীদার মোমেন সাহেব তার ছেলের জন্য তোর কথা বলেছেন। ছেলেটা বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, মস্ত বড় চাকরি করে। আমরা ভাবছি আগামী শুক্রবার ওনারা তোকে দেখতে আসবেন। লায়লার মনে হলো তার পায়ের তলা মাটি সরে যাচ্ছে। আরেকটা নতুন শিকল, আরেকটা পরিপাটি করে সাজানো কারাগার। তার দম বন্ধ হয়ে আসছিল। সে কিছু বলতে চাইল, প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। তার মা এসবে অভ্যস্ত।
মেয়ের সম্মতকে তিনি সম্মতি হিসেবেই ধরে নিলেন। হাসি মুখে বললেন, ছেলেতে তোর পছন্দই হবে, আর এই সম্পর্কটা হলে তোর বাবার ব্যবসাতে অনেক সুবিধা হবে। ব্যবসা, সম্পর্ক, সুবিধা, এই শব্দগুলোর নিচে তার নিজের ইচ্ছা, তার সত্তা কিভাবে পিষে যাচ্ছে তা দেখার কেউ নেই। মা ঘর থেকে বেরিয়ে যাবার পর লায়লা দরজার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহলে এই হলো তার জীবনের শেষ পরিণতি, এক জোল্লার হাত থেকে আরেক জোল্লার হাতে হস্তান্তর। সে আরমানের কথা ভাবল, সেই এক চিলতে ছাদে দাঁড়িয়ে থাকা জেদি ক্ষুব্ধ ছেলেটার কথা। তার হঠাৎ মনে হলো দারিদ্র হয়তো অভিশাপ, কিন্তু স্বাধীনতার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। ছেলেটার অন্তত নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আর তার তো নিজের নিঃশ্বাস নেওয়ারও অধিকার নেই। একটা তীব্র মরিয়া বিদ্রোহের আগুন তার ভেতরে দানা বাঁধছিল। শুক্রবার আসতে আর মাত্র 4 দিন বাকি, এর আগেই তাকে কিছু একটা করতে হবে। কয়েকদিন কেটে গেল, আরমান কোনো কাজ খুঁজে পায়নি, পকেটে টাকা প্রায় নেই, ঘরের ভাড়া দেওয়ার তারিখ এগিয়ে আসছে। সোনার দুল দুটো সে একটা পুরনো কাপড়ে মুড়ে টিনের বাক্সের এক কোণায় লুকিয়ে রেখেছিল। প্রতি রাতে ঘুমানোর আগে একবার করে বের করে দেখত। ওগুলো তাকে একদিকে যেমন আশা দেখাতো, অন্যদিকে তার ভেতরের আগুনকে উস্কে দিত। এই দুল দুটো বিক্রি করে দিলে তার কয়েক মাসের খরচ চলে যাবে, সে নতুন কোনো কাজ খোঁজার সময় পাবে। কিন্তু প্রতিবার যখনই সে ওগুলো বিক্রি করার কথা ভেবেছে, তখনই তার চোখের সামনে দুটো জিনিস ভেসে উঠেছে, নাসের ভাইয়ের সেই দাম্ভিক ও ঘৃণাভরা মুখ, আর লায়লার সেই অসহায় লজ্জিত চিঠি। না, সে এই দয়া গ্রহণ করতে পারবে না। এটা তার আত্মসম্মানকে কিনে নেওয়ার চেষ্টা। সে ফকির হতে পারে, কিন্তু বেঈমান নয়। এই কদিনে সে আরও একটা জিনিস খেয়াল করেছে, লায়লাকে আর ছাদে দেখা যায় না, একদমই না। যেন ওই বাড়িটা একটা নির্প্রাণ পাথরের দুর্গ ছাড়া আর কিছু নয়। আরমানের বুকটা ভেতরে ফাঁকা লাগতো। সে কি খুব অসুস্থ, নাকি তার উপর করকরি আরও বেড়ে গেছে? তাকে কি পুরোপুরি বন্দি করে রাখা হয়েছে? এই চিন্তাগুলো তাকে অস্থির করে তুলত। তার মনে হতো দুল দুটো ফেরত দেওয়ার এটাই একমাত্র কারণ নয়। সে আসলে ওকে একবার দেখতে চায়, সামনাসামনি। তাকে বলতে চায়, তোমার দয়ার প্রয়োজন আমার নেই, আমি ছোট লোকের বাচ্চা হতে পারি, কিন্তু আমারও একটা আত্মা আছে, যাহা বিক্রি হয় না। অবশেষে সে সিদ্ধান্তটা নিয়েই ফেলল। আজ রাতেই সে যাবে। সে আর ছাদে উঠে দূর থেকে উকি দেবে না, সে যাবে একেবারে সামনে, ওই বিশাল লোহার গেটের সামনে। হয়তো তাকে দারোয়ান তাড়িয়ে দেবে, হয়তো অপমানিত হতে হবে, হয়তো নাসের ভাইয়ের গুন্ডানা তাকে ধরে পিটুনি দেবে। যা হয় হবে, কিন্তু এই বোঝা সে আর বয়ে বেড়াতে পারছে না। এটা শুধু দুটো সোনার দুল নয়, এটা তার ঘাড়ে চাপানো একটা অপমানের বোঝা। এই বোঝা তাকেই নামাতে হবে। রাত তখন গভীর। পুরান ঢাকার রাস্তাগুলো দিনের বেলার কোলাহল ঝেড়ে ফেলে ঝিমিয়ে পড়েছে। রাস্তায় 2-1 নিশাচর মানুষ আর বেওয়ারিশ কুকুর ছাড়ে আর কেউ নেই। আরমান তার ভাঙোচোরা ঘর থেকে বেরোলো। তার পরনে সেই ময়লা শার্ট, কিন্তু চোখ দুটোতে এক অচেনা দৃঢ়তা। তার বুক পকেটে কাপড়ে মোড়া দুল দুটো, আর সেই ভাঁজ করা চিরকুটটা। সে যখন ওই 3তলা বাড়ির সামনে এসে দাঁড়ালো, তার বুকের ভেতরটা একবার কেঁপে উঠল। বাড়িটা অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে, সব বাতি নেভানো, শুধু গেটের উপর একটা টিমটিমে আলো জ্বলছে। সে জানে এই গেট তার জন্য কোনোদিন খুলবে না। দারোয়ান হয়তো ভিতরেই কোথায় ঘুমাচ্ছে। কি করবে সে? গেটে ধাক্কা দেবে, চিৎকার করে ডাকবে? না, তাতে হিতে বিপরীত হবে। সবাই তাকে চোর বা পাগল ভাববে। সে কিছুক্ষণ গেটটা ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল। ভিতরে যাওয়ার কোনো পথ নেই, এই নিশ্চিদ্র দেয়াল ভেদ করার কোনো উপায় তার জানা নেই। হতাশায় তার কাঁধ দুটো ঝুলে পড়ল। ঠিক তখনই ঘটল ঘটনাটা। বাড়ির ভেতর থেকে একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। লোহার গেটটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলতে শুরু করল। একটা কালো গাড়ি বেরিয়ে আসছে। আরমান দ্রুত সরে গিয়ে পাশের দেয়ালের অন্ধকারে গা ঢাকা দিল। গাড়িটা বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ালো। আরমান দেখল ড্রাইভারের পাশের আসনে বসে আছে নাসের ভাই, আর পিছনের আসনে পিছনের কাঁচটা সামান্য নামানো ছিল। রাস্তার আবঝানে আরমান এক পলকের জন্য একটা মুখ দেখতে পেল, লায়লা। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো ফোলা ফোলা। তাকে জোর করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটা চলতে শুরু করার ঠিক মুহূর্তে কি মনে করে লায়লা বাইরের দিকে তাকালো, আর ঠিক সেই 1 সেকেন্ডের জন্য তাদের চোখাচোখি হলো। দেয়ালের অন্ধকারে লুকিয়ে থাকা আরমানের সাথে গাড়ির ভেতর বন্দি থাকা লায়লার সময় যেন থমকে গেল। লায়লার চোখে বিস্ময়, ভয় আর এক করুণ আরতি। আরমানের চোখে আগুন। গাড়িটা তীব্র গতিতে বাঁক নিয়ে মিলিয়ে গেল, কিন্তু সেই এক পলকে দৃষ্টি বিনিময় দুটো জীবনেই একটা নতুন ঝড় তুলে দিয়ে গেল।